সুজয় বিশ্বাস, তনুশ্রী চ্যাটার্জি, মুমতাজ বেগম এবং অনুরোধ করছি আমাদের কন্যার কাছ থেকে এই গাছটি গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন এবং উৎসাহিত করবেন। পরবর্তী আমাদের বিদ্যালয়ের ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী, তাকে ডেকে নিচ্ছি। মাননীয় বিডিও সাহেবকে সে বরণ করে নেবে। বিডিও সাহেব রাজীব প্রধান সাহেবকে অনুরোধ করছি আমাদের কন্যার কাছ থেকে একটি গাছ গ্রহণ করে এবং একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে আরো বেশি মজবুত করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি পরবর্তীকালে বিডিও অফিস থেকে যেসব গাছ পঞ্চায়েতের মাধ্যমে বিতরণ করা হয় সেগুলো যাতে আমরা আরো পাই এবং এলাকায় সেগুলো রোপণ করে পরিবেশ দূষণ রুখতে পারি। এরপর আমাদের প্রধান, মাননীয় প্রধান দেখসুই হয়ে গ্রাম পঞ্চায়েতের সুকুমণি হাঁসদা মহাশয়কে বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্রী অনুরূপ আরেকটি গাছ দিয়ে। মাননীয় প্রধান মহাশয় সুকুমণি হাঁসদা মহাশয়কে অনুরোধ করছি এই গাছটি গ্রহণ করার জন্য। অনুরোধ করছি এই ব্যাচ গ্রহণ করে আমাদেরকে বাধিত করবে। পরবর্তী অতিথি মুমতাজ বেগম মহাশয়া, ওনাকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের আরেক ছাত্রী মুমতাজ বেগম। এরপরের অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মুকুল রজক মহাশয়। মুকুল রজক। এরপর আমাদের মধ্যে উপস্থিত মাননীয় উপপ্রধান মহাশয় বীরেন্দ্রনাথ খাড়াকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী। এবং আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানে তিনি সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী বিশ্বজিৎ মন্ডল মহাশয়কে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি তার কাছ থেকে ব্যাচটি গ্রহণ করার জন্য। এখন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী। চলছে 2013 সাল থেকে এবং 2013 8ই মার্চ এবং পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ হয়েছিল আজকের এই 14ই আগস্ট দিন, যেটাকে আমরা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করছি। এ বিষয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা এবং কাজের সূত্রে তিনি যা দেখেছেন, সুব্রা চ্যাটার্জি মহাশয়া আমাদের চুচুড়া মোগরা ব্লকের মাননীয় সভাপতি, তাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমি আজকে কন্যাশ্রীতে আমার অন্তরের ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তোমরা জানো কন্যাশ্রী দিবস আজকে, আর এটাও জানো যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কন্যাশ্রী প্রকল্প তিনি শুরু করেছিলেন। তার কারণ ছিল যে আমরা দেখে এসেছি অনেক দিন ধরে মেয়েরা সমাজে অবহেলিত ছিল, তাই মেয়েদেরকে শিক্ষার মাধ্যমে ক্ষমতায়নে এনে দেবার যে প্রচেষ্টা সেটা তিনি করেছিলেন এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। আর এর মধ্যে দিয়ে আরো একটা কাজ তিনি করতে চেয়েছেন, যেটা হচ্ছে কম বয়সে বিয়ে আটকানো। তোমরা যারা বড় হয়েছ তাদের আমি বলবো, তোমরা কেউ লেখাপড়াটাকে বন্ধ করে বিয়ের পথে এগোবে না। বাড়ির অনেক বাড়িতেও আছে যে বাড়ির আমাদের অভিভাবকরা কোনো পারিবারিক কারণে বা যে কোনো কারণে তারা মেয়েদের কম বয়সে বিয়ে দিতে বাধ্য হন, কিংবা সামাজিক অবস্থার কারণে বাধ্য হন তারা বিয়ে দিতে। আমি তোমাদের বলবো যে তোমরা সেই সব ক্ষেত্রে
আমাদের জানাও বা স্থানীয় তোমাদের স্কুলের মাস্টারমশাইদের জানাও যে এইরকম তোমাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে কম বয়সে। কারণ আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তোমাদের জন্য যে প্রচেষ্টা করেছেন তার মধ্যে দিয়ে তোমরা অনেক বড় হতে পারবে। তোমরা দেশে তথা বাংলার মুখ উজ্জ্বল তো করবেই। তাই আমি বলছি যে তোমরা পড়াশোনাটাকে ভালো করে আগে করো, আর যারা বড় তারা ছোটদের। মহাশয়া, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে অসংখ্য ধন্যবাদ খুব স্বল্প পরিসরে তার অমূল্য বক্তব্য রাখার জন্য। এবং তার কথা সূত্র ধরেই বলি, আজকেই কোনো এক বিখ্যাত সংবাদপত্রে প্রকাশ পেয়েছে ভারতবর্ষে আর কিন্তু নারী পুরুষের রেশিওর মধ্যে ব্যবধান ক্রমশ কমে আসছে, মেয়েদের সংখ্যা বাড়তে চলেছে। এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, এটা স্ট্যাটিস্টিক্স বলছে নারীদের সংখ্যা, মেয়েদের সংখ্যা, কন্যা সন্তানের সংখ্যা বাড়ছে। একসময় আমরা অভিশপ্ত ভারতবর্ষ ছিলাম, সেখানে কন্যা ভ্রূণ হত্যা করা হতো। তাই এই কন্যা ভ্রূণ হত্যা করা নিয়ে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। সেটা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। এই কন্যা সন্তানদের উন্নতি বিধানে এই কন্যাশ্রী প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে পালন করবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এটা আশা রাখি। এখন আমাদের এই বিডিও অফিসের বিভিন্ন কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত হয়েছেন। তাদের নির্দিষ্ট কিছু টপিক ভিত্তিক তাদের বক্তব্য রয়েছে। এটা আমি মাননীয় বিডিও সাহেব রাজীব পোদ্দার মহাশয়ের কাছ থেকে অবগত হলাম। সেই সূত্রে আমি তনুশ্রী চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করছি কিছু বলার জন্য। নমস্কার। এখানে উপস্থিত সকল স্টুডেন্টদের আজকের দিনে আমি সবাইকে শুভেচ্ছা দিই। আমি বেশি কিছু কথা বলতে পারবো না, আমার এমনি শরীর খারাপ বারবার কাঁপতে আসছে। তো আমি শুধু এটুকুই বলবো যে তোমরা তো এখন সব ছোট, তাই দেশ ও দশের উন্নতির জন্য নারী পুরুষ উভয়কেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আর নারী শিক্ষার জাগরণে আমাদের আজকের প্রয়াস কন্যাশ্রী দিবসের একটি ছোট্ট অনুষ্ঠান। কন্যাশ্রী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কন্যা শব্দের অর্থ আমরা সকলেই জানি, কি না, মেয়ে, তপয়া, দুহিতা ইত্যাদি। আর শ্রী শব্দের অর্থ হল সুন্দর, লক্ষ্মী, সরস্বতী। অর্থাৎ এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের মেয়েরা হয়ে উঠবে সুন্দর, বিদ্যান, স্বয়ং সম্পূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে লক্ষ্মী। তাদের এই সম্পূর্ণতার প্রকাশ আমরা এবার একটি সমবেত নৃত্যের মাধ্যমে উপভোগ। নৃত্যে যারা অংশগ্রহণ করেছে তাদের এক এক করে একটু ডেকে নিই। রয়েছে রিনিতা ঘোষ, ক্যামিলিয়ার ঘোষ, প্রভা মণ্ডল, ঐশিকা মণ্ডল, অয়ন্তিকা মালিক, অরুণিমা হাসদা। তোমরা এক এক করে চলে এসো, তাহলে সকলে মিলে উপভোগ করা যাক এই নৃত্যানুষ্ঠান।
আমাদের একটা সুন্দর পরিবেশনা দেখা গেল, তার সঙ্গে সঙ্গে একটা বার্তাও নিশ্চয়ই পৌঁছে দেওয়া যাচ্ছে সমাজের কাছে, এবং অন্যান্য ছাত্রী যারা ছোট আছো, আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনা শিখছো, এই কন্যাদের স্থান কিন্তু যথেষ্ট উপরে। আমাদের প্রাচীন ভারতে কিন্তু নারীদেরকে যথেষ্ট সম্মানীয় জায়গায় রাখা হতো। মধ্যযুগীয় বর্বরতার সময় এই কন্যা বা মহিলাদের যে সম্মান ভূলুণ্ঠিত হয়েছিল, তা আমরা এই আধুনিক সমাজে আবার পুনরুদ্ধারে সচেষ্ট। এখন আমরা পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের ব্লকের মাননীয় কর্মাধ্যক্ষ সেই সুজয় বিশ্বাস মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আয়োজন করেছেন। সর্বপ্রথম আমি স্কুলের বিডিও সাহেব আছেন, রাজীব পোদ্দার ও সমস্ত কর্মদক্ষ আছেন। এখানে তনুশ্রী চ্যাটার্জি আছেন, রূপল রজক আছেন, মোহাম্মদ বেগম আছেন, আছেন এলাকার প্রধান। কোনো আবেগপ্রবণ হয়ে স্কুলে ছাত্রছাত্রী 9 10-এ পড়ে, আবেগপ্রবণ হয়ে কোথাও বিয়ে করে চলে যাচ্ছে। এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। যারা ছোট শিশুরা আছেন, আমাদের জন্য সরকার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছেন। সরকারের মুখ্যমন্ত্রী অনেক আরো বড় প্রকল্প স্কলারশিপ ব্যবস্থা করছেন। আপনারা পড়াশোনা করে যান, কোনো আবেগবশত কম বয়সে বিয়ে করবেন না। একটা কথা খেয়াল রাখবেন, নারীদের কিন্তু 18 বছর না হলে পুরো যৌনতা আসে না। যার ফলে আপনারা কেউ 18 বছর কম বয়সে বিয়ে করবেন না। বিয়ে করলে পরবর্তীকালে সংসারে অনেক রকম রোগ ব্যাধি দেখা দেবে। আপনারা লেখাপড়া করা যান, তার সঙ্গে সরকার আছে, তার সঙ্গে স্কুল আছে, সুদক্ষ এখানে শিক্ষক শিক্ষিকা আছেন। আপনাদের পড়াশোনা করবেন, আরও উচ্চ মহলে যাবেন, আরও উচ্চশিক্ষিত হবেন। আগামী দিনে নিজেরা আপনার নিজের পায়ে দাঁড়াবেন, যাতে আগামী দিনে কোনো রকম কারোর উপর নির্ভরশীল হতে না হয়। আপনারা নিজেরাই নিজের নির্ভরশীল হয়ে উঠবেন, এবং যাতে আগামী দিনে কোনো রকম বেকায়দা করলে নিজেরা চাকরি বাকরি করতে পারবেন, করে নিজের জীবিকা অর্জন করতে পারবেন, পরনির্ভরশীল না হন। এইভাবে বলে আমার বক্তব্য শেষ করি। নমস্কার। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মেয়েদের আবেগপ্রবণ না হতে যে শিক্ষা দিলেন, সত্যিই এটা মান্য করার মতো। তবে বায়োলজিক্যালি আমরা আবেগকে হয়তো আটকাতে পারবো না, কিন্তু অনুশাসন দিতে পারবো। অনুশাসনের মাধ্যমে আমরা তাদেরকে যাতে আটকে রাখা যায়, যাদেরকে আরো ভবিষ্যতের দিকে উন্নতির দিকে ঠেলে দেওয়া যায়, সেটুকু আমরা করব। সুজয়বাবুকে ধন্যবাদ তার এই সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য। এখন এই অনুষ্ঠানের মধ্যে আরো অনেকেরই বক্তব্য রয়েছে, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনব। তার মধ্যে একটি সঙ্গীত পরিবেশিত হবে, এবং সঙ্গীত পরিবেশনের আগে মানুষ প্রতিদিনের জীবনযাপনের নিত্য সহচর রবি ঠাকুরের কথা তো কিছু বলতেই হবে। সেই কবে রবি ঠাকুর বলেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিতে অধিকার বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগে, দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে রাখি লব ছিনে সার্থকের পথ।
যারা পূর্বতন বক্তৃতা দিয়েছে তারা প্লাস্টিক, ডেঙ্গু এসব নিয়ে আলোচনা করেছে। এই আলোচনার সাথে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। আজকে যে প্রোগ্রামটা সেটা কিন্তু পুরোটাই নারী কেন্দ্রিক, তাই না? তো এই মেনস্ট্রুয়াল হাইজিন এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদের সাথে জড়িয়ে। তো এই মেনস্ট্রুয়াল হাইজিন মানে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক পরিষ্কার পরিচ্ছন্নতা দুটোই কিন্তু এর সাথে জড়িয়ে আছে। তো আমরা প্রত্যেকেই একটু জানবো এই বিষয়টা। যদিও তোমরা এর আগে এই বিষয় নিয়ে অবশ্যই স্কুলে ক্লাস হয়, তোমরা এই বিষয় নিয়ে অনেক চুপ করে বসলে হবে না, একটু হ্যাঁ না বা একটু রেসপন্সও করতে হবে। কারণ যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি বলছি সেটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো যে এই মেনস্ট্রুয়াল হাইজিন ডে কোন মাসে আমরা পালন করি? এটার একটা নির্দিষ্ট দিন বা মাস আছে যে সময় আমরা কিন্তু সারা বিশ্বে সেই দিনটাকে পালন করে থাকি। তোমরা কি কেউ বলতে পারবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো এখানে কিছু জানতেই এসেছি, তাই না? তো এটা প্রত্যেক বছর মে মাসের 28 তারিখে পালন করে থাকি। মানে বুঝতেই পারছো যে এই বিষয়টা প্রত্যেকটা মহিলা এমনভাবে বিকশিত করার সুযোগ করে দিতে হবে যাতে তারা বলতে পারে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ে উচ্চমুখ হতে, উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারাধার, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেটা তুচ্ছ আচারের মরিবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত, ভারতের সেই স্বর্গে পর জাগরিত। নমস্কার। এতক্ষণ অমৃতা নিয়োগীর কণ্ঠে শুনলাম রবি ঠাকুরের লেখা কবিতা প্রার্থনা। খুব সুন্দর হয়েছে, অমৃতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমাদের এখানে উপস্থিত বিডিও সাহেব, তাই তিনি আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথিও বটে, রাজীব পোদ্দার মহাশয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই কন্যাশ্রী দিবস। সবাইকে নমস্কার। স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের একটা অনুষ্ঠানে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা একটু সুযোগ সন্ধানী, তাই যখনই খোঁজ পেলাম যে এখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, আমাদেরও মাথা একটু দুষ্টবুদ্ধি খেললো যে আমাদেরও একটা কাজ আমরা করে ফেলবো। তো যাই হোক, একটাই জিনিস একটু লাগছে, সব যে বড় মেয়ে যারা আছে তারা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু বাইরে গেছিলাম, ছোটরা সবাই বসে আছে শান্ত হয়ে, লক্ষ্মী হয়ে, আর বড় যারা আছে তারা একটু লক্ষ্মী না হয়ে বাইরে একটু ঘুরছে। তা কাইন্ডলি যদি একটু ওনাদের আসতে বলা হয় তাহলে আমাদের আলোচনাটা একটু ভালো হবে। আমাদের সভাপতি ম্যাডাম, আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা এবং উপপ্রধান সাহেব আমাদের যা বক্তব্য আছে সেটা সবটাই বলে ফেলেছেন। শুধু আমরা একটু এবার ছাত্রীদের সঙ্গে, ছাত্ররা আজকে এখানে অ্যালাউ না, একটু ইন্টারাকশনে যাব, একটু আলোচনা ওনাদের কাছ থেকে আমরা কিছু শুনবো, কিছু শিখবো। হ্যাঁ, এই জন্য একটু তোমাদের দিদিদের একটু দরকার। তারা কোথায়? আচ্ছা, আমাদের যে সবাই খুব মন দিয়ে শুনেছে, এর দিকে মানে আপনার পুরো স্কুলের যে ডিসিপ্লিন, এটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এই ধরনের প্রোগ্রাম স্কুলে হতো, কিন্তু বক্তব্য শুনতে আমাদের কারোরই ভালো লাগতো না। সেটা কারোরই ভালো লাগছে না, মাঝখানে গান বা আবৃত্তি বা অন্য নৃত্য এগুলো ভালো লাগছে। তাই একটু একটু কথা সবার সাথে আমি একটু বলি, না তো হবে না। আচ্ছা, এই যারা দুইজন দাঁড়িয়ে আছো, কোন ক্লাসে পড়ো তোমরা? হ্যাঁ,
একটু মাইক্রোফোনটা এই বিকাশ তুমি একটু মাইক্রোফোনটা দেখে হ্যাঁ আগের দিন যে ফটো তোলা হতো না, নেগেটিভ বেরোতো, এখন হয়তো হয় না। দেখো যারা হাত তুলেছে তারা দেখো পেছনে বসে আছে, একদম পেছনে দাঁড়িয়ে আছে, ওরা সব নেগেটিভ। তার মানে অল্প বয়সে বিয়ে হওয়ার বিষয়টা কিন্তু নেগেটিভ, তাই তো? ঠিক। এবার তুমি একটা বলো তো, অল্প বয়সে বিয়ে হয়ে গেলে কি অসুবিধা আছে? শুনতে পাচ্ছি না। আমাকে যেতে হবে, এইটা ধরতে হবে। হ্যাঁ ঠিক ঠিক, আমাদের ম্যাডাম বলেছেন। হ্যাঁ, এছাড়া আরো অনেক সমস্যা আছে, সেগুলো বলেছেন। কিন্তু তোমার বিয়ে কখন হবে এটা কি তোমার উপর নির্ভরশীল? কার উপর নির্ভরশীল? হ্যাঁ বলো বলো, ঠিক ঠিক, একদম একদম ঠিক আছে। একদম। তাহলে কার বিয়ে, যার বিয়ে তার উপরেই কিন্তু নির্ভরশীল। কখন নির্ভরশীল হবে? যখন নিজের সিদ্ধান্ত নিতে পারবে, তাই তো? হ্যাঁ, অথবা তোমার বাড়িতে যদি তোমার বাড়িতে যারা অভিভাবক আছেন, বাবা মা বা জ্যাঠা জেঠি যাই হোক না কেন, তারা যখন একটা সিদ্ধান্ত নেবেন তখন তুমি যদি উপযুক্ত হও তোমার কাছে জিজ্ঞেস করবেন, তোমার সঙ্গে আলোচনা করবেন, ঠিক না? আর তোমার যদি তোমার আলোচনার তোমাকে জিজ্ঞাসই করবে না, তুমি উপযুক্ত না হও, তোমাকে জিজ্ঞেস করবে? একটু ছোট মেয়েকে জিজ্ঞেস করবে তুই বিয়ে করবি নাকি? কখনো জিজ্ঞেস করবে না। তার মানে দুটো জিনিস দরকার। একটা, বয়সে বড় হয়ে গেলেই হবে না, তোমার গুণে তোমাকে বড় হতে হবে। তুমি যখন গুণী হবে তখনই দেখবে তোমাকে, বা তোমাদের সকলের কথা বলছি, এটা শুধু ওর জন্য বলছি না, সকলে যখন গুণী হবে, গুণী মানুষকে মানুষ সমাদর করে। সেটা শুধু তুমি বাইরে স্কুলে অন্য জায়গায় না, তোমার পরিবারেও তুমি তার গুরুত্বটা পাবে। এই কথাটার উপর আমি তোমাদের সকলকে জোর দিতে বলছি। সংসারে আমরা সবাই থাকি, কিন্তু সবাই কি সমানভাবে আদর পায়? সমাদর সবাই পায়? পায় না, ঠিক আছে? আজকে অলিম্পিকে যিনি মেডেল জিতছেন তাকে তো কাঁধে করে সবাই নিয়ে আসছে, আর যিনি মেডেল জেতেননি তাকে কেউ কাঁধে করে আনছে? তাকে কেউ মালা পরাচ্ছে? তাকে কেউ চিনছে? তুই বলতে পারবে অলিম্পিকে কজন খেলতে গেছিল তাদের নাম? যারা মেডেল জিতেছে তাদেরই নাম বলতে পারবে, তাই তো? আমাদেরও চেষ্টাটা এটা হতে হবে, চেষ্টা, সবাই হয়তো পারবো না আমরা, আমাদেরও এই চেষ্টা করতে হবে যাতে আগামী দিনে বড় হয়ে আমরা আমাদের কিছু না কিছু জায়গায় আমাদের ছাপ রেখে যেতে পারি, আমাদের নাম রেখে যেতে পারি, আমাদের মান রেখে যেতে পারি, ঠিক তো? ঠিক আছে, তুই একটু দিয়ে দাও। আচ্ছা, পাশের জন। আচ্ছা, তোমরা কি এটা জানো যে আমাদের এই জায়গায়, এই ব্লকে প্রত্যেক মাসে 2-3টে করে 14-15 বছরের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে? তোমাকে দেখিয়ে সে বিয়ে করবে না। তোমাকে যদি দেখিয়ে তার বিয়েটা হতো তাহলে তুমি কি করবে? এই এদিকে তাকাও, ওইখানে আমার সঙ্গে কথা বলো। তোমাকে যদি দেখিয়ে তার বিয়ে হতো, কাছে চলে এসো, এদিকেও যাবে, এরপরে মাইক্রোফোন এদিকে যাবে। বলছি, তোমাকে দেখিয়ে যদি তোমার বান্ধবীর বিয়ে হচ্ছে, এই 9-এ পড়ে তো, তোমরা কি 9-এ পড়তে নাকি 10-এ পড়ো, 10-এ পড়ে বিয়ে হচ্ছে, তোমাকে নেমন্তন্ন করেছে কার্ড দিয়ে, আমার বিয়ে তুই যাবি, সেজে বুঝে যাবি, আনন্দ করবি, খাবি, তুমি তখন কি করবে? হ্যাঁ ঠিক ঠিক, এটাই
মানে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তাহলে তোমার প্রথম কর্তব্য হবে বা তোমাদের সকলের প্রথম কর্তব্য হবে স্কুলকে জানানো। ওই বিয়েতে আনন্দ পাওয়ার কিচ্ছু নেই, কেন ওই বিয়েটা যদি তোমার বান্ধবীর হয়ে যায় তাহলে তার জীবনটা দুর্বিষহ হবে, সে আরো কষ্টের মধ্যে চলে যাবে। সুতরাং তুমি তোমার বান্ধবীর কষ্টের জন্য তুমি আনন্দ উৎসব করতে পারো না, পারো কি? পারো না। সুতরাং এইটা কর্তব্য সবার ক্ষেত্রে বলছি এটা, কিন্তু কেননা আজকে আমাদের এই ব্লকে এটা শহর, প্রায় আমাদের ব্লকটা কিন্তু প্রায় শহর। এই শহরেও যদি 14, 15, 16 বছরের মেয়েদের বিয়ে যদি হয়ে যায় এবং সে যদি প্রেগনেন্ট হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, তাহলে এর থেকে বড় লজ্জা আমাদের নেই। আমি এর আগে একটা গ্রামীণ ব্লকে চাকরি করতাম, পুরো গ্রাম ধুধু মাঠ, সেখানেও এইভাবে ছোট মেয়েদের বিয়ে হতো না, এখানে যেভাবে ছোট মেয়েদের বিয়ে হয়। স্যার একটু আগে একটা ভালো কথা বলেছেন, অনুশাসন, খুব দামি কথা, এইটাই দরকার। আবেগ আমরা আটকাতে পারি না। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের মতো যখন ছোট ছিলাম, মাস্টারমশাই আমরা বলতে পারবেন, আমাদের সময় কিছু সিনেমা হতো, পেয়ার ছুট্টানি, এসব সিনেমাগুলো হতো, এবং এইসব সিনেমাগুলো বাইরে প্রচার হয়ে গেলে তারপরে দেখা যেত অল্প বয়স্ক মেয়েরা পালিয়ে পালিয়ে চলে গিয়ে বিয়ে করছে। আজকে এই পালিয়ে চলে গিয়ে বিয়ে করাটা আমাদের একটা মানে কি বলবো, এটাকে খুব কষ্টের জায়গা তৈরি হয়ে গেছে। এই যে অল্প বয়সী যে মেয়েদের যে বিয়েগুলো হলো, প্রত্যেকটা বাড়ির সঙ্গে আমরা যোগাযোগ করে দেখেছি তারা কি করেছে, তারা পালিয়ে গেছেন বিয়ে করে, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এই জিনিসগুলো কিন্তু আটকানোর জন্য সব থেকে বেশি দরকার আমাদের পরিবারের কিছু মানে ব্যবস্থা নেই। পরিবার থেকে যদি ব্যবস্থাগুলো না হয় তাহলে কিন্তু আগামী দিনে এগুলো আটকানো সম্ভব না। এখানেও আমি বলছি যে তোমাদের যদি কারোর কাছে এরকম কোনো খবর থাকে যে কেউ পালাবো করছে, পূর্ণিমার রাতে পালিয়ে যাবো, যদি এরকম করছে তাহলেও তুমি ম্যাডামকে, স্যারকে জানাবে, আমরা খবর পাবো। কেননা তার পালিয়ে যাওয়ার আনন্দ পরবর্তীকালে তাকে যে বেদনা দেবে সেটা সে বুঝতে পারছে না, তার বাড়ির লোক বুঝতে পারছে না। একটা সময় যখন সে গর্ভবতী হয়ে যাচ্ছে, হসপিটাল থেকে আমরা গিয়ে তার কাউন্সিলিং করছি, বেকার কি বলবো, সে তো অলরেডি গর্ভবতী হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, সুতরাং এই ধরনের ঘটনাগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের কাছে জানাতে হবে। তোমরা মাস্টারমশাই যারা শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের জানাবে, আমরা ওনাদের কাছে খবর পেয়ে, ঠিক আছে? এটা একটা টপিক আছে। এইবার দ্বিতীয় যেটা আছে সেটা হলো আমাদের ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে তোমরা বলবো। আমরা নাচে ব্যস্ত ছিল, ঠিক আছে? আরে বাবু, তোর মতো একটি মেয়ে আমার বাড়িতে আছে, বিড়াল কামড়ালে হয়? হ্যাঁ, তাহলে কি কামড়ালে? হ্যাঁ, বাবু তুমি তো শোনোনি কথা, গ্রহণ করলে হবে না। কে বলতে পারবে? হাত করবে কি? এই তো সামনে বলো। না, অ্যানোফিলিস মশা কামড়ালে হয় না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ও তুমি আমি ওই মশা খুব ভালো চিনি না, তুমি চিনো না, আমিও চিনি, কারণ তো আমি পতঙ্গ কিন্তু হয়ে যেতাম, তাই না? ঠিক আছে, মশা কামড়ালে হয় এটা কিন্তু খুব দরকারি জিনিস। মশারি টানিয়ে কে কে ঘুমায় না? হাত তোলো। কেন সুইসাইড করতে চাইছো? মশারি না টানিয়ে শোয়া যাবে না, ঠিক আছে? কেননা তোমার বাড়িতে যদি কারো ডেঙ্গু হয়
সমস্যাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? যেখানে হ্যাঁ, সুতরাং আমি সবাইকেই বলবো মশারি টানিয়ে ঘুমাও। যদিও এখানে খুব বেশি সাপ দেখা যায় না, আছে সাপ সাপ হ্যাঁ সাপ আছে, কিন্তু হ্যাঁ সাপ আছে। কোনো কোনো জায়গায় প্রত্যেক মাসে 4-5টা করে সাপে কেটে মানুষ মারা যাচ্ছে, মানে সাপ কামড়িয়ে মানুষ মারা যাচ্ছে। এগুলো জানো? এগুলো একটু খবর রাখবে, তাহলে দেখবে ভয় লাগবে, ভয় থেকে তোমাদের ভক্তি তৈরি হবে। হ্যাঁ, সুতরাং আমি সবাইকে বলবো মশারি টানিয়ে ঘুমাবে। তাতে কি হবে, মশার থেকে তো আমরা রক্ষা পাবো, অন্যান্য পোকা মাকড় জীবজন্তু যেগুলো আছে আমাদের ঘুমন্ত অবস্থায় আমাদের ক্ষতি করতে পারে, সেগুলো থেকে রক্ষা পাবো। আজকে যে কথাগুলো আমরা আলোচনা করছি সেগুলো আমরা কি করবো, আজকে গিয়ে সবাই বাড়িতে বাবা মা বা বাড়িতে যারা বড়রা আছে সবাইকে গিয়ে আমরা বলবো। কি বলবে বাড়িতে গিয়ে? ঠিক আজকে এই আলোচনাগুলো হলো, তুমি বলবে যে কাকু এসেছিল, এগুলো বলে গেছে তোমাদের শুনতে, যদি তোমরা না শোনো আমি কিন্তু তোমাদের বাড়িতে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, সব আলোচনাগুলো কিন্তু শুনতে হবে, বাড়িতে গিয়ে বলতে হবে। এই কারণে তোমাদের বলা, কেন আমি তোমাদের এত সময় নষ্ট করবো, তোমাদের এরপরে অন্য কোনো প্রোগ্রাম দেবে, ঠিক আছে? সুতরাং এইটা আমাদের আজকে সব থেকে আরেকটা বড় প্রবলেম হতে চলেছে, বিশেষ করে বলাগড় ব্লকে। যদি কারো মামার বাড়ি থাকে, আছে নাকি বলাগড় ব্লকে মামার বাড়ি? খবর দাও, ওখানে প্রচুর ডেঙ্গু হচ্ছে, ঠিক আছে? সুতরাং ওই দিক থেকে যেন এদিকে আসতে না পারে, আমরা তাহলে এই জিনিসগুলোকে দেখবো। খুব সংক্ষেপে আমরা এই আলোচনাগুলো আমরা করে নিচ্ছি। আচ্ছা, এরপরে একটু কাকে বলবো, এই সবুজ সবুজ শাড়ি পরা পেছনে কাকে হাত নাড়াচ্ছে? এই তোমার বাড়িতে তোমার মা তরকারি খোসা, ধরো লাউ বা কুমড়ো তরকারি খোসা যেগুলো আছে না, সেগুলোকে কি করে? গরুকে খাই দাও। আর তুমি মাছ খাওয়ার পরে মাছের কাঁটাটা সেটাকে গরুকে খাই দাও? সেটা খাই দাও না, সেটা কি করো? কোথায়? তাহলে তুমি পুকুরটাকে নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, করো না, ওটা করো না। পুকুরে অন্য একটা কনসেপ্ট আছে, পুকুরে মাছ থাকলে মাছ ওই কাঁটাগুলোকে খাবে, কিন্তু ওই মাছের কাঁটার সঙ্গে তুমি আরো অনেক জঞ্জাল একটা প্লাস্টিকের মধ্যে ভরে পুকুরের মধ্যে ফেলে। আমরা কিছুদিন আগে আগের সপ্তাহে একটা গ্রাম পঞ্চায়েত থেকে দেখেছিলাম, প্লাস্টিকের মধ্যে ভরে ভরে সবাই পুকুরের মধ্যে ফেলে। এটি করা যাবে না, এটি করা যাবে না। আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিছু ব্যবস্থা নিচ্ছে, তোমরা একটু জানো, সেটা তোমরা একটু বড় হয়েছে তো, তোমরা একটু জানো। দেখবে এখানে কম্পোস্টার বলে একটা জিনিস তৈরি করছে কয়েকটা জায়গায়, যদিও সংখ্যাটা কম। আমাদের কি করতে হবে, প্লাস্টিকটা যেটা আছে সেটাকে আলাদা রাখতে হবে। আগামী দিনে এই পদ্ধতিটা আসবে, প্রধান সাহেব যারা আছে তারা বলবেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেগুলো প্লাস্টিক আছে, যেগুলো পচে না, সেগুলো আলাদা একটা বাকেট বা একটা ঝুড়ি বা একটা ব্যাগ দিয়ে দেওয়া হবে, তার মধ্যে তোমরা রাখবে। আর যেগুলো পচে সেগুলো তোমরা আরেকটা বালতির মধ্যে রাখবে। এবার পচনশীল জিনিসগুলোকে ওনারা নিয়ে এসে ওই সার তৈরি করবে, ঠিক আছে? সার তৈরি করবে। অনেক বাড়িতে দেখবে গ্রাম এলাকাতে গর্ত করে সেখানে এগুলো ফেলে সার তৈরি করে, ওই সারটা তৈরি করবেন। আর প্লাস্টিকটা কি হবে, প্লাস্টিক এই যে কথা বলবে তাকেই পড়া ধরবে পারে। প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিকটা একটা গাড়ি পাঠাবে, একটা গাড়ি আছে, সেই গাড়িটা করে প্লাস্টিক গুলো বাড়িতে বাড়িতে গিয়ে ওটা তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে আসে আমাদের মগরা 1, মানে আমাদের অফিসের ঠিক পাশে মগরাতে একটা মানে আমাদের একটা প্রকল্প তৈরি হয়েছে, সেখানে কিছু মেশিন পত্র এসছে। সেই প্লাস্টিকটাকে আমরা গুঁড়ো গুঁড়ো করে দেবো, ছোট করে দেবো, চেপে দেবো। হ্যাঁ, চেপে দিয়ে রাস্তা তৈরিতে পিচ তৈরি করা যায় না, পিচ কালো রঙের পিচ হয় না, ওই প্লাস্টিক দিয়ে পিচ তৈরি হবে। সুতরাং প্লাস্টিক গুলো আর এখানে সেখানে ফেলবে না। কর্মদক্ষ স্যার কিন্তু শুরুতেই বলেছেন প্লাস্টিক এখানে সেখানে ফেলবে না। তাহলে প্লাস্টিক গুলো তোমরা আলাদা করে জোগাড় রাখো, বাড়িতে কোনো একটা ভাবে একটা বস্তার মধ্যে রাখো। বাড়িতে বাবা মাকে গিয়ে বলো এগুলো এইভাবে রাখতে বলেছে, আমাদের এখান থেকে প্রধান সাহেবরা গাড়ি পাঠিয়ে তোমাদের বাড়িতে ওগুলো নিয়ে আসবে, ঠিক আছে? বাড়ি থেকে আজকে বলতে পারবে? আচ্ছা, ঠিক 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 আছে। মাইক্রোফোনটা আচ্ছা, এবার তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, তোমাদের বাড়ি এবং আশেপাশে আরো 4টে বাড়ি
দায়িত্ব তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে নিতে হবে। কি দায়িত্ব? এই যে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি সেই জিনিসগুলো নিয়ে তাদের বাড়িতে বাড়িতে একটু বলতে হবে। পারবে তো? বলতে পারবে? পারবে? আচ্ছা, বাড়িতে গিয়ে দেখবে এর আগে কথা সময় বলেছে ওই জল রেখে দেয় না, জল এই এটার মধ্যে হতে পারে, এই এটার মধ্যে এটা কাজ তো, এর মধ্যে জল দেবো তো নাকি? হ্যাঁ, জল দেবো, কাজটা বেঁচে থাকবে ভালো হবে। এই তো, আর সেই জলটা কোথায় যাবে? এই টপটার মধ্যে জলটা থেকে যাবে, মশা আসবে, এসে ওই জলের মধ্যে না ডিম ফেলে চলে যাবে। বুঝেছো? আমাদের অনেকের বাড়িতে এই ধরনের টব থাকে, কোনো কোনো বাড়িতে দেখবে ওই ঠাকুরের কোনো মূর্তি থাকে, তাকে স্নান করায়, সেখানে একটা পাটার মধ্যে রেখে দেয়, কোনো কোনো বাড়িতে বিভিন্নভাবে থাকে। কিন্তু এই জলগুলো থাকলেই এখানে মশা ডিম পাবে। তোমরা প্রত্যেককে 4টে বাড়ি করে দায়িত্ব নিয়ে নেবে, দায়িত্ব নিয়ে দেখবে যে এই ধরনের জল টল আছে নাকি, বাড়ি থেকে বলবে এবং সেই জলটা ফেরার ব্যবস্থা করবে। আমরা বলছি কিন্তু সবাই শুনছে না। সবাই শুনলে আর এত এত সমস্যা আমাদের থাকবে। ঠিক আছে, সবাই করতে পারবে তাই না? কি পারবে না? হ্যাঁ, তাহলে এই কাজটি করবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর বেশি বলবো না, অনেকগুলো শুনেছো। শুধু আমি একটাই তোমাদের বলবো, তোমরা সবাই লক্ষ্মী হও, তোমরা সবাই লক্ষ্মী আছো, লক্ষ্মী হও, কিন্তু প্রয়োজনে লক্ষ্মী বাই হতে হবে তোমাদের। নাম শুনেছো? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। যদি প্রয়োজন হয়, বর্তমান যুগে তোমরা অনেক খবরাখবর রাখছো, যদি প্রয়োজন হয় লক্ষ্মীকে লক্ষ্মীবাই হতে হবে, ঝাঁসি রানীর মতো তাকে আচরণ করতে হবে। সুতরাং আমি এক কন্যার পিতা, ঘরের মধ্যে শুধুমাত্র আমি থাকবো, পড়বো, জানবো, কিন্তু বিপদে আসলে আমি ভয়ে পিছিয়ে যাব, এটা করা যাবে। যদি বিপদ আসে তোমাকেও তরোয়াল নিয়ে নামতে হবে, কিন্তু কন্ট্রোল করে, নিজেকে অনুশাসনের মধ্যে রেখে। স্যারের কথাটা আমার খুবই ভালো লেগেছে, অনুশাসনের মধ্যে রেখে তোমাকে লক্ষ্মীর বাইয়ের মতো আচরণ করতে হবে। আগামী দিনটা তোমাদের ভালো হোক, তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। প্রথমেই যিনি বলেছেন, ভালো করে লেখাপড়া করো, আর সবার শেষে বাড়ির প্রতি, সমাজের প্রতি, স্কুলের প্রতি তোমাদের সকলের কিছু কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলো তোমরা আগামী দিনে ভালো করে পালন করো। তোমরা বড় হও, আমরা আবার ঘুরে ফিরে আসবো, তখন ছোটরা আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। শুধু বয়সে বড় না, আমি চাইছি কি মানে বড় হতে, গুণে বড়। তাই থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, নমস্কার। মাননীয় সমষ্টি আধিকারিক মহাশয়, প্রশাসনিক স্তর থেকে যে বার্তাগুলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিলেন, এই বার্তাগুলো যেন এই শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। তোমরা কন্যা, তোমরা পারো না এমন কিছু নয়। স্যার যেটা বলছিলেন যে তোমাদের প্রয়োজনে লক্ষ্মী থেকে লক্ষ্মীবাই হয়ে ওঠা, অর্থাৎ খুব সংযত হলেও নিজেদের আত্মরক্ষার্থে নিজেদেরকে শক্তিময়ী করে তোলা, এটা কিন্তু তোমাদের করতে হবে। আজ সমাজে নানা দিকের অবক্ষয়ের নানা খবর তোমরা পাচ্ছ, নানা প্রতিবাদ হচ্ছে, এটা কিন্তু ব্যক্তি বিশেষের বা অন্য কোনো ভাবে কাউকে শুধুমাত্র দোষারোপ করে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। শুধুমাত্র কথায়, শুধুমাত্র আমাদের কিছু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার, অত্যন্ত প্রতিবাদী হয়ে উঠতে হবে। আজ নারী তার সম্মানে বিশেষ জায়গায় পৌঁছেও যে ভুলুণ্ঠিতা হয়েছেন, এটাও কিন্তু আমাদের এই সরকারি আধিকারিক মহাশয়, তিনি অত্যন্ত একটা খুব গভীর এরকম নরম জায়গা থেকে হৃদয়ে বললেন। তিনিও কন্যার পিতা। আমরা যারা কন্যা বা পুত্রের পিতা মাতা রয়েছি, আমাদের মন কিন্তু আজকে অশ্রুসিক্ত, হৃদয়ে বিদারিত। তাই এই কন্যাশ্রী প্রকল্পের শুধুমাত্র এটা একটা মানি গিভিং আর মানি টেকিং পলিসি নয়,
বছরে বছরে 1000 টাকা করে নিলাম, আর ওই দারিদ্রতার মধ্য থেকে পড়াশোনা করে একটু এগিয়ে গেলাম। এবং কিছু কিছু জায়গায় দেখা যায় সেই অর্থের যে অপব্যয় হয় না, এটাও কিন্তু আমাদের দৃষ্টি এড়িয়ে যায়নি। সুতরাং নারীকে সমস্ত দিক দিয়েই কিন্তু একটা শক্তিময়ী হওয়ার প্রচেষ্টা রাখতে হবে, তাকে সুশিক্ষিত হতে হবে, বৌদ্ধসম্পন্ন হতে হবে, সর্বোপরি সচেতনতা জাহির করতে হবে এবং আত্মসম্মান বলি দিয়ে কখনোই এটা সমাজের কোনো উপকারে আসবে না। নারী, তুমি দুর্বলা নও, তুমি অত্যন্ত শক্তিময়ী, মহামায়া শক্তিরূপী। এখন আমরা এই বক্তৃতার মাঝখান থেকে বেরিয়ে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আবার একটু ফিরে যাব মনোরঞ্জনের জন্য, এবং কন্যাশ্রী এই প্রকল্পের কিছু বার্তা যদি ছড়িয়ে দিতে পারি নিজেদেরকে কৃতজ্ঞ মনে করব। এখন আমাদের লাভলি ম্যাডাম মহাশয়া তার অনুষ্ঠানটি পরিচালনা করবে। আজকে আমরা ধন্য বিদ্যালয়ের অতিথিদেরকে পেয়ে, তো আমরা আশা রাখবো আপনারা এইভাবে বিদ্যালয়ে আসা যাওয়া করবেন, আমাদের মেয়েদের দিকে সর্বতোভাবে সাহায্যের হাত চালিয়ে দেবেন এবং তাদেরকে আশীর্বাদ করবেন জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য। বিদ্যালয়ে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দের জন্য আবারও একবার জোরে হাততালি হয়ে যাবে। এবার গান দিয়ে শোনাবে পরিচিকা ঘোষ। রবি ঠাকুরেরই লেখা একটি গান, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পাবে। পরিচিকার জন্য রইল অনেক ভালোবাসা। এখন আমাদের সামনে কন্যাশ্রী দিবস পালন সম্বন্ধে
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আলোটাকে, দর্শনা। আচ্ছা, এরপর একের পর এক প্রোগ্রাম শিডিউল রয়েছে, তোমরা সেগুলি প্রত্যক্ষ করবে। আমরা আজকে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্য মাথায় রেখে, তা হলো কন্যাশ্রী দিবস। সেই কন্যাশ্রী দিবস সম্পর্কে তোমরা শুভবুদ্ধি বক্তাদের কাছ থেকে অনেক কিছুই জেনেছো, শুনেছো। এরপর যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে সেই সমস্ত সচেতনতামূলক যে পাঠ ওনারা দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে। শুনলাম, ভুলে গেলাম, এটা করলে কিন্তু হবে না। সেগুলো রক্তে অস্থিমজ্জায় প্রবেশ করিয়ে দিতে হবে, যাতে দীর্ঘদিন সেগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে। এর পরবর্তী যে ক্ষুদ্র বক্তব্য, আজকে কন্যাশ্রী দিবস, সেই কন্যাশ্রী দিবসে আমাদের স্কুলের মাননীয় শিক্ষিকা অপর্ণা ম্যাডাম তোমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য প্রদান করবে। তোমরা শৃঙ্খলাপূর্ণ ভাবে অবস্থান করে ম্যাডামের বক্তব্য শুনবে। তোমরা চলে যাচ্ছ কেন, কি ব্যাপার? সবাই এইভাবে চলে গেলে হবে না, বসে যাও, একে যাবে, একসঙ্গে নয়। হয়তো কিছু প্রতিবন্ধকতা অসুবিধা রয়েছে, এক এক করে যাবে, নাহলে অনুষ্ঠানটা ঠিক মতন পরিচালনা করতে অসুবিধার সম্মুখীন হতে হবে। বসে যাও, আর বেশিক্ষণ নেই, আর কিছুক্ষণ সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে তোমরা বসো। খুব অতি অল্প সময়ের মধ্যেই আমরা আজকে যে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান কন্যাশ্রী দিবসকে মাথায় রেখে তার উপসংহারে আমরা পৌঁছে যাব, তার বা ইতি টানব। এরপর তোমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের স্কুলের মাননীয় শিক্ষিকা অপর্ণা মণ্ডল। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা আর আমার ছেলেদের দাদু, মাদু, রামি, ব্যাপী, স্বামী, অর্থাৎ সমাজের পাশাপাশি পরিবারের কিন্তু মেয়েদের ঠিক জায়গা নেই। তাই মেয়েদেরকে এই আর্থিক অবহেলিত, অবদমিত অবস্থা থেকে তুলে আনার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তোমরা সবাই জানো, তিনি 2013 সালে কন্যাশ্রী প্রোগ্রাম চালু করেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে K2, K1 যারা আছো তারা বছরে 1,000 টাকা করে বৃত্তি পাচ্ছ, এবং 18 থেকে 19 বছরের মধ্যে তারা 1 টাকা করে 20,000 টাকা বৃত্তি পাচ্ছ। সুতরাং আমি তোমাদের কাছে সবাইকে আমি কন্যাশ্রী মহিলা শিক্ষা হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা টাকাটা সব পথে ব্যয় করবে, যে উদ্দেশ্য নিয়ে টাকাটা তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা পড়াশোনার কাজে ব্যয় করবে, জীবনে অনেক এগিয়ে যাবে, এইটুকু আশা রাখি। আর এটি আমার সবচেয়ে বড় আশা, তোমরা জীবনের পথে অনেক এগিয়ে যাবে এবং ভালো থাকবে। ভালো থাকো সবাই। অনেক অনেক ধন্যবাদ মাননীয় শিক্ষিকা অপর্ণা মণ্ডল মহাশয়াকে। আমরা জানি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল লক্ষ্য হল প্রজা সাধারণের মঙ্গল। সেক্ষেত্রে আমরা 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি যে কালজয়ী পদক্ষেপ নিয়েছিলেন, অর্থাৎ কন্যাশ্রী দিবস প্রকল্পের সূচনা,
আজকের দিনে অর্থাৎ 14ই আগস্ট আজকের দিনে তিনি এই কন্যাশ্রী দিবসের শুভ সূচনা করেছিলেন। যারই ফলাফল মানে ইতিবাচক ফলাফল তোমরা পাচ্ছ, ভবিষ্যতেও পাবে। এরপর তোমাদের সামনে ক্যামেলিয়া এবং ঐশিকা একটি নৃত্য প্রদর্শন করবে তোমাদের বিনোদনের জন্য। প্রত্যেকে করতালির মধ্য দিয়ে ওদেরকে করবে। কেমন লাগছে এখানে এখানে দেখতে দেরি উঠেনি কেন? বেশ তো বসে থাকতে পারছি তো কেন? বরুণ স্যার, একটু আসবেন এদিকে। বরুণ স্যার, বরুণ স্যারকে একটু ডেকে দাও। একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এই আজকের যে নৃত্য প্রদর্শন, শেষের যে নৃত্য প্রদর্শন, যেখানে নৃত্য প্রদর্শন করবে তোমাদের সামনে ক্যামেলিয়া এবং ঐশিকা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। তোমরা প্রত্যেকেই এই গান সম্পর্কে অবগত আছো, তোমরা প্রত্যেকে শুনেছো। তাহলে সেই গানে নৃত্য প্রদর্শন করছে ক্যামেলিয়া এবং ঐশিকা।
আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঐশিকা এবং ক্যামেলিয়ার প্রতি। এই গানের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারছো যে একলা চলরে মানে প্রত্যেককে স্বনির্ভরশীল হতে হবে। এই গানটি কিন্তু খুবই অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ, অর্থাৎ পরনির্ভরশীল পরমভাবে কি এটা হলে কিন্তু চলবে না, যে তোমরা নারী অর্থাৎ তোমাদের অবলম্বন স্বনির্ভরশীল হতে হবে, যাতে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারো। এরপর ম্যাডাম, লাভলি ম্যাডাম আজকের অনুষ্ঠানের উপসংহার টেনে আজকের অনুষ্ঠানটিকে সমাপ্তি ঘোষণা করবে। অনুষ্ঠান প্রায় শেষ। সমাপ্তি সঙ্গীতে যাবার আগে দু চারটে কথা না বললেই নয়। আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমাদের চারপাশের পরিবেশটা খুব অশান্ত হয়ে আছে। মানুষ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়েছে, চারিদিকে একটা হিংসা উন্মত্ততার বাতাবরণ তৈরি হয়েছে। পরম মঙ্গলময়ের কাছে প্রার্থনা জানাই দ্রুত তার অবসান। মানুষের মধ্যে শুভ বুদ্ধি, শুভ চেতনায় আগ্রহ হোক, মানুষ ক্রমশ সহিষ্ণু হোক, ধীরে ধীরে শান্তি নিয়ে আসবে। কারণ পরিবেশটা যদি অশান্ত থাকে তাহলে আমরা কেউই কিন্তু ভালো থাকবো না। তো আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সকলে মিলে শপথ করি, নারী পুরুষ এই বিভাজন নয়, শান্তির জয়গান, মানবতার জয়গানই হোক আমাদের চলার একমাত্র বাধা।